চম্পা এবং তুলিকা দুজনেই বাড়ির বউ ছিল আর তারা তাদের শাশুড়ি মা শ্বশুর মশাই এক ননদ এবং স্বামীদের সঙ্গে বাস করত। এমনিতে চম্পা এবং তুলিকাকে নিয়ে বাড়িতে কারোর কোনো সমস্যা ছিল না। তারা দেখতে যেমন সুন্দর ছিল সেরকমই তারা বাড়ির সমস্ত কাজকর্ম রান্নাবান্না গুছিয়ে করত। কিন্তু সমস্যা হতো যখন তারা দুই বৌমা একসঙ্গে টিভি দেখতে বসতো, কারণ চম্পা এবং তুলিকা দুজনেই সিরিয়াল পাগল ছিল, অর্থাৎ তারা সিরিয়াল দেখতে ভীষণই পছন্দ করত। তাই তারা দুজনেই প্রত্যেকদিন বিকালের মধ্যে সমস্ত কাজ গুছিয়ে টিভির সামনে বসে পড়তো। কিন্তু সমস্যা ছিল একটাই, দুই বৌমা আলাদা আলাদা চ্যানেলের সিরিয়াল দেখতে পছন্দ করত। তাই যখনই তারা টিভি চালিয়ে সিরিয়াল দেখতে বসতো তখনই তাদের মধ্যে সিরিয়াল দেখা নিয়ে ভালো রকমের ঝগড়া ঝামেলা হয়ে থাকতো। এর ফলে বাড়িতে কেউ শান্তিতে টিকতে পারতো না। এমনই একদিন, দেখ ছোট, আজকে কিন্তু আমি আগে টিভি চালিয়েছি, তাই আজকে আমি আগে সিরিয়াল দেখবো। আজকে আমার দুটো সিরিয়ালের মহা এপিসোড আছে, তাই প্লিজ আজকে তুই আমাকে বিরক্ত করিস না। মানে এই বাড়িতে কি কোনো নিয়ম আছে নাকি যে আগে টিভি চালাবে তার মানে সেই টিভি দেখতে পাবে? যদি এরকম হয়ে থাকে তাহলে এই নাও, আমি আগে রিমোটে হাত দিয়েছি, তার মানে এবার টিভি আমি দেখবো। আমারও আজকে সিরিয়ালগুলোর ধামাকা এপিসোড আসবে। আজকে আমাকে যে করেই হোক সিরিয়ালগুলো দেখতেই হবে। কালকে কিন্তু তোমার জন্য আমি সিরিয়াল দেখতে পারিনি। চুপচাপ রিমোটটা আমাকে দিয়ে দে ছোট, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে বলে দিলাম। তাছাড়া তুই জি বাংলাতে যে সিরিয়ালগুলো দেখিস সেগুলো একদমই ভালো নয়, কোনো স্টোরিতে কিচ্ছু নেই, একেবারে ইন্টারেস্টিং নয়, সব বেকার। তুই বরং আমার সঙ্গে স্টার জলসা সিরিয়ালগুলো দেখা শুরু কর, তাহলে আমরা দুজনে মিলে মজা করে সিরিয়াল দেখতে পারবো। কে বলেছে জি বাংলা সিরিয়াল খারাপ? বরং স্টার জলসার সিরিয়ালগুলো সবকটা বেকার। পটল বাবু, উচ্ছে বাবু, ডাক্তার বাবু, করলা বাবু, মেথর বাবু, জানি না আর কত বাবু দেখায়। জি বাংলা সিরিয়ালগুলো একবার দেখবে, অনেক কিছু শেখার থাকে, জানার থাকে। দেখ ছোট, বেশি উল্টো পাল্টা কথা বলিস না। 7টা বেজে গেছে, ইস 7:05 হয়ে গেছে, তাড়াতাড়ি রিমোটটা দিয়ে দে, না হলে কিন্তু আমি সিরিয়াল দেখতেই পাবো না আজকে। এ কি, তুই চ্যানেল ঘুরিয়ে দিলি কেন? স্টার জলসাতে দে না তাড়াতাড়ি। আমার সিরিয়াল শুরু হয়ে গেছে, তাই দয়া করে আমাকে বিরক্ত করো না। তাছাড়া আজকে রাতের ডিনার কিন্তু তোমার রান্না করার কথা ছিল, তোমার হয়ে আমি রান্না করে দিয়েছি, তাই আজকে তোমার হয়ে আমি সিরিয়াল দেখবো। যাও এখন, আমাকে বিরক্ত করো না। এভাবেই তুলিকা এবং চম্পা দুজনেই সিরিয়াল দেখার জন্য ঝগড়া ঝামেলা শুরু করে। আর এমন সময় সেখানে তাদের শাশুড়ি মা এবং ননদ চলে আসে। আরে আমি বুঝতে পারছি না, টিভিতে সিরিয়াল চলছে নাকি তোমরা দুজনে মিলে এখানে সিরিয়াল তৈরি করছো? কি করতে চাইছো তোমরা? বাড়িতে একটা মাত্র টিভি, কোথায় দুই বৌমা মিলেমিশে টিভি দেখবে তা নয়। তাছাড়া তোমাদের এত সিরিয়াল দেখার নেশা কেন বলো তো? সব সময় সিরিয়াল দেখা নিয়ে ঝামেলা, আমার আর ভালো লাগে না এসব। সন্ধ্যাবেলা যে একটু পড়তে বসবো, কিন্তু তোমাদের জ্বালাই আমি কোনোদিনও ঠিক করে পড়তেই পারি না, সব সময় বাড়িতে চেঁচামেচি। কালকে আমার পরীক্ষা, আজকের দিন অন্তত তোমরা মুখটা বন্ধ রাখো। আর সিরিয়াল দেখলেও তোমরা এত জোরে টিভি চালিয়ে রাখো যে আমার ঘর পর্যন্ত আওয়াজ চলে যায়। তাই আজকের দিনটা অন্তত তোমরা টিভি বন্ধ রাখো প্লিজ। ননদের কথা শুনে দুই বৌমা এবার ননদের সঙ্গে ঝগড়া শুরু করে। এই তুমি এত বড় বড় কথা বলছো কেন টুকটুকি? তোমার যখন পড়াশোনাতে এতই সমস্যা, তুমি উপরের ঘরে চলে যাও, উপরের ঘরে গিয়ে পড়াশোনা করো। উপরের ঘরে তো নিশ্চয়ই আর টিভির আওয়াজ যাবে না। আর তোমার পরীক্ষা, তুমি পড়াশোনা করবে, আমরা দুজনে সিরিয়াল না দেখে মুখ গোমড়া করে বসে থাকবো নাকি? হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠে সন্ধ্যা পর্যন্ত গাধার মতো আমাদের দুজনকে খাটতে হয়, আর এই সন্ধ্যাবেলায় আমরা একটু এন্টারটেনমেন্টের জন্য সিরিয়াল দেখি, তাতেও তোমাদের এত সমস্যা কেন? বাড়ির বউ বলে কি আমরা সিরিয়াল দেখতে পারবো না? এরকম ভাবে অত্যাচার তোমরা আমাদের উপর করতে পারো? এই যে আস্তে, সিরিয়াল দেখে দেখে তোমাদের মাথাটা নষ্ট হয়ে গেছে। এখানে কোনো সিরিয়াল চলছে না, ঠিক আছে? তাই ওভার রিঅ্যাক্ট করার কোনো দরকার নেই। তোমাদের উপর কি অত্যাচার করছি আমরা? আর তাছাড়া আমার মেয়ে তো ভুল কিছু বলেনি, কালকে ওর পরীক্ষা, তাই আজকে টিভি বন্ধ থাকবে। আর তোমরা দুজনে যদি শান্তি করে বসে সিরিয়াল দেখতে পারতে তাহলে তো কোনো সমস্যাই থাকতো না। আর আমি জানি তোমরা তা কোনো রকম ভাবেই করতে পারবে না, তাই রিমোটটা আমাকে দিয়ে দাও। এই বলে চন্দ্রিমা দেবী রিমোট কেড়ে নেয় এবং টিভি বন্ধ করে দেয়। এর ফলে চম্পা এবং তুলিকা দুজনেরই মন খারাপ করে, কারণ এবার তারা দুজনের কেউই সিরিয়াল দেখতে পারে না। আর সিরিয়ালের প্রতি তারা এতটাই পাগল ছিল যে একদিন সিরিয়াল না দেখে তারা কিছুতেই থাকতে পারতো না। তাই অনেক ভাবনা চিন্তা করার পর এবং নিজেদের মধ্যে প্ল্যানিং করার পর তারা তাদের প্রতিবেশী বুলটি কাকিমাদের বাড়িতে চলে যায়। কি ব্যাপার, আজকে তোমরা দুজনে হঠাৎ আমার বাড়িতে? কোনো সময় তো আমার বাড়িতে আসো না, তা ভালোই হয়েছে তোমরা এখন এসেছো। আমারও একা একা বাড়িতে থাকতে ভালো লাগছিল না। এসো বসো, তোমাদের সঙ্গে একটু গল্প করি। তোমাদের শাশুড়িকেও তো সঙ্গে করে নিয়ে আসতে পারতে।
আর বলো না কাকিমা, আমাদের শাশুড়ি মা ননদ তো এখন টিভি দেখছে আর আমাদেরকে বাড়ির বাইরে বের করে দিয়েছে, তাই আমরা আপনার বাড়িতে চলে এসেছি। এমন কথা শুনে বল্টি কাকিমা একেবারে আকাশ থেকে পড়ে আর চম্পা এবং তুলিকা দুজনেই একেবারে সিরিয়ালের মতো অভিনয় শুরু করে দেয়। মানে আমি তোমাদের কথা বুঝলাম না, তোমাদের শাশুড়ি আর ননদ টিভি দেখছে বলে তোমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে? কেন বাড়ি থেকে তাড়িয়ে দেবে কেন? আসলে কাকিমা, আমরা দুজনে না একটু টিভি দেখতে ভালোবাসি, কিন্তু আমাদের শাশুড়ি মা আর ননদ কখনো আমাদেরকে টিভির সামনে যেতেই দেয় না। আমরা যখনই টিভি চালিয়ে বসি তখনই টিভি বন্ধ করে দেয়, আর ওরা যখন টিভি দেখতে বসে তখন আমাদের দুজনকে বাড়ির বাইরে বের করে দেয়, আমরা যাতে টিভি দেখতে না পারি। আরে গুছিয়ে বলতে পারছো না তো দিদি? আসলে কাকিমা, আমরা তো বিয়ের সময় যৌতুকে বাপের বাড়ি থেকে টিভি নিয়ে আসিনি, সেই জন্য আমাদের শাশুড়ি মা সব সময় আমাদেরকে খোঁটা দেয়। যখনই আমরা টিভি দেখতে যাই তখনই আমাদের বাবা মাকে উল্টো পাল্টা গালমন্দ করে আর আমাদেরকে বলে আমরা যদি বাপের বাড়ি থেকে টিভি নিয়ে আসতে পারি তাহলেই আমরা টিভি দেখতে পাবো। হ্যাঁ কাকিমণি, আমাদের উপর ভীষণ অত্যাচার করা হচ্ছে। আমরা বাপের বাড়ি থেকে শুধুমাত্র টিভি নিয়ে আসতে পারিনি বলে আজকে এত অপমান সহ্য করতে হচ্ছে। আর প্রত্যেকদিন সন্ধ্যাবেলা যখন ওরা টিভি দেখে আমাদেরকে বাড়ির বাইরে বের করে দেয়, আর আমরা প্রত্যেকদিন বাইরে বাইরে ঘুরে বেড়াই। কিন্তু আজকে বাইরে বৃষ্টি হচ্ছে বলে ভাবলাম আপনার বাড়িতে এসে বসি। দুই বৌমার মুখে এমন কথা শুনি বল্টি কাকিমার ভীষণই খারাপ লাগে, কারণ সে অন্ধের মতো তাদের দুজনকে বিশ্বাস করে। সেই সাথে তার কোনো ধারণা ছিল না যে চম্পা এবং তুলিকা দুজনেই সিরিয়াল পাগল ছিল, আর তারা সিরিয়াল দেখার জন্য বল্টি কাকিমাকে শুধুমাত্র ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। তোমাদের কথা শুনে আমার ভীষণই খারাপ লাগছে। আসলে তোমাদের শাশুড়ি মা যে এরকম আমি তো জানতামই না। আমি ওকে ভীষণ ভালো মানুষ বলে মনে করতাম। তাছাড়া এখন বুড়ি বয়সে এত টিভি দেখার নেশাও তো ভালো নয়। এই যে দেখো না, আমার বাড়িতে টিভি পড়ে আছে, আমি কখনো টিভি চালিয়ে বসি না। এমা তোমরা কাঁদছো কেন? আমার বাড়িতে বসে তোমরা মন খুলে টিভি দেখো, কোনো সমস্যা নেই। নাও টিভি চালিয়ে নাও, এটা তোমাদের নিজের বাড়ি মনে করো। এই নাও রিমোটটা নাও। এই শুনে চম্পা এবং তুলিকা দুজনেই খুবই খুশি হয়, আর তারা বল্টি কাকিমার কাছ থেকে রিমোট নিয়ে টিভি চালিয়ে খাটের উপর শুয়ে পড়ে আর সিরিয়াল চালিয়ে দুজনে একে একে নিজেদের পছন্দ মতো সিরিয়াল দেখতে থাকে। বল্টি কাকিমাও সোফাতে বসে পড়ে আর সে মনে করে টিভি দেখতে দেখতে দুই বৌমার সঙ্গে গল্প করবে, কিন্তু চম্পা এবং তুলিকা দুজনেই সিরিয়াল দেখতে মগ্ন হয়ে পড়ে, তাই তারা বল্টি কাকিমাকে কোনো রকম পাত্তা দেয় না। বলছি, আমি যা শুনলাম তোমাদের শাশুড়ি মা তোমাদের উপর এভাবে অত্যাচার করে, নিশ্চয়ই তোমাদেরকে দিয়ে বাড়ির সব কাজও করায় আর তোমাদেরকে ঠিকভাবে খেতে দেয় তো? এভাবেই বল্টি কাকিমা একের পর এক তাদের দুজনকে প্রশ্ন করতে থাকে, কিন্তু চম্পা এবং তুলিকা দুজনেই প্রচন্ড পরিমাণে বিরক্ত বোধ করে। আরে কাকিমা, আপনি একটু চুপ করে বসুন তো। না মানে এতদিন পর আমরা একটু টিভি দেখার সুযোগ পেলাম তো, তাই একটু মন দিয়ে টিভি দেখছি আর কি। আমরা একটু সিরিয়ালটা দেখে নিই, তারপর আপনার সঙ্গে গল্প করব, কেমন? এই শুনে বল্টি কাকিমা তাদেরকে বিরক্ত করে না, আর তারা দুজনেই ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দেখতেই ব্যস্ত থাকে। এমনকি সিরিয়াল দেখতে দেখতে রাত 11টা বেজে গেলেও তারা দুজনেই নিজেদের বাড়িতে যেতে চায় না। এই দেখে বল্টি কাকিমা কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। বলছি, 11টা বেজে গেছে, কিন্তু তোমরা এবার বাড়ি যাও, না হলে কিন্তু তোমাদের শাশুড়ি মা তোমাদেরকে খোঁজাখুঁজি করবে, আর আমি প্রত্যেকদিন 9টার মধ্যে ঘুমিয়ে পড়ি। তোমরা এবার বাড়ি চলে যাও, আমাকে এবার ঘুমাতে দাও। আরে কাকিমা, আপনার খাট তো অনেক বড়, আমরা দুজনে শুয়ে আছি, তাতে কি? এত জায়গা আছে, আপনি এসে শুয়ে পড়ুন না, কোনো সমস্যা নেই, আমরা আধ ঘন্টার মধ্যেই চলে যাব। এই শুনে বল্টি কাকিমার খুবই রাগ হয়, কিন্তু সে কিছুই বলতে পারে না, আর তার প্রচন্ড পরিমাণে ঘুম পায়, কিন্তু তবুও সে ঘুমাতে পারে না। সে চুপচাপ সোফাতে বসে থাকে আর মনে মনে ভাবে, এদের দুজনকে টিভি দেখতে বলে আমি তো মহা ভুল করে ফেলেছি। সিরিয়াল দেখা শুরু করেছে আর থামছে না। এবার বুঝেছি এদের শাশুড়ি মা কেন এদেরকে টিভি দেখতে দেয় না। একবার টিভি দেখতে বসলে এরা তো টিভি ছেড়ে ওঠার নামই করে না। এভাবেই দেখতে দেখতে আরো 1 ঘন্টা কাটে, আর এমন সময় চন্দ্রানী দেবী তাদের বাড়িতে এসে উপস্থিত হয়। কিরে বল্টি, তুই এদের দুজনকে তোর বাড়িতে টিভি দেখতে দিয়েছিস? মহা ভুল করেছিস তুই। এবার প্রত্যেকদিন এরা তোকে বিরক্ত করতে আসবে। আমার দুই বৌমা সিরিয়াল পাগল, সিরিয়াল দেখতে বসলে ওরা একের পর এক সিরিয়াল দেখেই চলে। আর এই যে তোমাদের লজ্জা করে না, রাত 12টা বাজে এরকম লোকের বাড়িতে এসে টিভি দেখছো? তোমাদের কাকিমাকে এরকম ভাবে তোমরা বিরক্ত করছো। চলো বাড়ি চলো।
এই বলে চন্দ্রানী দেবী তার দুই বৌমাকে বাড়িতে নিয়ে চলে আসে। আর বুলটি কাকিমা বুঝতে পারে এতক্ষণ ধরে চম্পা এবং তুলিকা দুজনেই তাকে বোকা বানিয়েছে। তাই সেই দিনের পর থেকে বুলটি কাকিমা চম্পা কিংবা তুলিকাকে দেখতে পেলেই আগে থেকে দরজা বন্ধ করে দেয়। এভাবেই সময় কাটতে থাকে। আর দুই বৌমা এখনো শ্বশুর বাড়িতে একই টিভিতে সিরিয়াল দেখা নিয়ে মাঝে মধ্যেই প্রচন্ড ঝগড়া ঝামেলা করে। আর এমনই একদিন চম্পা টিভির রিমোট লুকিয়ে রেখে দেয় যাতে তুলিকা সিরিয়াল দেখতে না পারে। দিদি, রিমোটটা কোথায় বলো তো? অনেকক্ষণ থেকে খুঁজছি কিন্তু খুঁজেই পাচ্ছি না, কোথায় গেল বলো তো? কি জানি ছোট, আমিও তো অনেকক্ষণ ধরে রিমোটটা খুঁজলাম কিন্তু পেলাম না। আমার মনে হচ্ছে নিশ্চয়ই রিমোটটা কেউ লুকিয়ে রেখেছে। নিশ্চয়ই আমাদের শাশুড়ি মা কিংবা আমাদের ননদ হতে পারে, আমাদের উপর হিংসা করে এরকম করেছে যাতে আমরা সিরিয়াল দেখতে না পারি। ঠিক বলেছো দিদি, ওরা তো সবসময় আমাদের উপর হিংসা করে। আমরা দুজনে সিরিয়াল দেখতে বসলে ওদের গায়ে তো জ্বালা ধরে। আমাকেও চেনে না, টিভির রিমোট লুকিয়ে রেখেছে তাই তো। আজকে আমি রাতের খাবার রান্না করব না, আমিও দেখি ওরা আজকে কি খায়। এই বলে তুলিকা নিজের ঘরে চলে যায়। আর এই সুযোগে চম্পা টিভি চালিয়ে নিজের পছন্দ মতো সিরিয়াল দেখতে শুরু করে। আর অন্যদিকে রাগের বশে তুলিকা সেদিন সত্যি সত্যি রান্না করে যায় না। সে রাগ করে চুপচাপ নিজের ঘরে শুয়ে থাকে। আর এমন সময় সেখানে তুলিকার ননদ এসে বলে, কি হলো বৌদি, তুমি এখনো পর্যন্ত রান্না করোনি কেন? আমার আর মায়ের খুব খিদে পেয়ে গেছে। তুমি এখন রান্না করবে কখন আর আমরা খাবো কখন? কটা বাজে একবার দেখেছো? আজকে আমি কোনো রান্না বান্না করতে পারবো না। আমরা দুই বউ যাতে সিরিয়াল দেখতে না পারি সেই জন্য তুমি আর তোমার মা ইচ্ছা করে টিভির রিমোটটা লুকিয়ে রেখেছো তাই তো? তাই যতক্ষণ না আমি হাতে টিভির রিমোট পাবো ততক্ষণ আমি রান্না করব না। এইসব তুমি কি বলছো বৌদি? আমরা টিভির রিমোট কেন লুকিয়ে রাখতে যাব? টিভির রিমোট তো বড় বৌদির কাছে। বড় বৌদি অনেকক্ষণ ধরেই তো টিভি দেখছে। ও, আমি এবার বুঝতে পারলাম, নিশ্চয়ই বড় বৌদি তোমাকে বোকা বানিয়েছে। এই শুনে তুলিকা প্রচন্ড পরিমাণে রেগে যায়। আর সে তখনই ড্রয়িং রুমে ছুটে যায়। সে দেখে চম্পা খুশি মনে সিরিয়াল দেখতে ব্যস্ত। আর এই দেখে তুলিকা খুবই রেগে যায় আর টিভির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। তুমি খুব চালাক তাই না? ইচ্ছে করে রিমোট লুকিয়ে রেখে আমাকে বোকা বানানো। আজকে আমার সিরিয়াল দেখা মিস হয়ে গেছে। আমি তোমাকে আর কিছুতেই সিরিয়াল দেখতে দেব না। তুমি খুব শয়তান। এই, মুখ সামলে কথা বল। তোর বড় যা আমি। সরে যা টিভির সামনে থেকে। ভালো রোমান্টিক সিন হচ্ছে, আমাকে দেখতে দে। সরে যা বলছি। এই বলে চম্পা তুলিকাকে একটা জোরে ধাক্কা দেয় যাতে সে টিভির সামনে থেকে সরে যায়। আর এভাবে দুজনে টিভির সামনে ধাক্কাধাক্কি করতে থাকে। এর ফলে হঠাৎই টিভির নিচে পড়ে ভেঙে যায়। আর টিভি ভেঙে যাওয়ার আওয়াজ শুনি সবাই সেখানে ছুটে আসে। কিন্তু টিভি ভেঙে যেতে দেখে সবাই রেগে যাওয়ার বদলে প্রচন্ড পরিমাণে খুশি হয়। যাক, খুব ভালো হয়েছে, আমরা সবাই খুব খুশি। আমরা কেউ আর টিভি কিনবো না। তোমাদের ক্ষমতা থাকলে তোমরা নিজেরা টিভি কিনে নেবে। এতদিনে আপদ বিদায় হয়েছে। না থাকবে টিভি আর না থাকবে ঝামেলা। এবার ইলেকট্রিকের বিলও কম আসবে, মাসে মাসে টিভিতে রিচার্জও করতে হবে না। আমাদের অনেক সাশ্রয় হবে। এই শুনে চম্পা এবং তুলিকা কি বলবে বুঝে উঠতে পারে না। তারা দুজনে শুধু ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া টিভির সামনে বসে বসে কাঁদতে থাকে আর মনে মনে অনুশোচনা করতে থাকে। সুলেখা তার মা প্রিয়া দেবী এবং বাবা প্রীতম বাবুর সঙ্গে বাস করে। ছোটবেলা থেকে সুলেখা চোখে দেখতে পায় না, কারণ সে যখন প্রিয়া দেবীর গর্ভে ছিল তখন প্রিয়া দেবীর সিঁড়ি থেকে পড়ে যাওয়ায় তার পেটে প্রচন্ড পরিমাণে আঘাত লাগে। আর যখন তার সন্তান জন্ম নেয় তখন সে অন্ধ হয়ে জন্মায়। আর সুলেখা যখন বড় হয়ে ওঠে তখন তার বাবা মায়ের একটাই চিন্তা, তারা তাদের অন্ধ মেয়েকে কিভাবে বিয়ে দেবে। কারণ সুলেখা যতই সুন্দর হোক না কেন তার সব থেকে বড় খুঁত ছিল সে চোখে দেখতে পায় না, অর্থাৎ সে অন্ধ। ছোটবেলা থেকে মেয়েটাকে শহরের কত বড় বড় ডাক্তার দেখালাম, এমনকি লক্ষ লক্ষ টাকা খরচ করিয়ে বিদেশে পর্যন্ত মেয়েটাকে সুস্থ করার জন্য নিয়ে গেছি। কিন্তু কি এমন হলো কি জানি যে মেয়েটা সারা জীবনের মতো অন্ধ হয়ে গেল। এরকম যদি হয় তাহলে আমার মেয়ের বিয়ে দিতে তো খুব সমস্যা হবে। আরে তুমি এত চিন্তা করছো কেন? তোমার কি টাকার অভাব আছে? তোমার টাকার লোভে পড়ে তোমার মেয়েকে ঠিক লোকে বিয়ে করে নিয়ে চলে যাবে। তাই তুমি বিয়ে নিয়ে একদম চিন্তা করো না। বাবু, হ্যাঁ, টাকার লোভে তোমার অন্ধ মেয়েকে বিয়ে করে নিয়ে যেতে কোনো ছেলের বইই গেছে। কেননা কোনো ছেলের মা বাবাই চাইবে না তার বাড়ির বউ অন্ধ হোক। এই যদি এখন তুমি অন্ধ হতে, আমি কি তোমাকে বিয়ে করতাম নাকি? সে তুমি আমাকে 1 কোটি টাকা দিলেও আমি তোমাকে বিয়ে করতাম না, বুঝেছো? দুজনে মিলে এভাবে তাদের মেয়ের বিয়ে নিয়ে আলোচনা করতে থাকে। আর সুলেখা তার বাবা মায়ের সব কথা শুনতে পায়। এর ফলে সুলেখার মন খারাপ করে, কারণ তার বাবা মায়ের যখন অন্ধ মেয়েকে বিয়ে নিয়ে এত মতবাদ, তখন বাইরের ছেলেই বা কেন সুলেখাকে বিয়ে করতে চাইবে।
মা, বাপি, তোমরা দয়া করে চিন্তা করো না। আর আজকালকার দিনের অনেক মেয়েরই তো বিয়ে হয় না, তাই আমারও যদি বিয়ে না হয় তাতে আমার কোনো অসুবিধা নেই। আমি ঠিক নিজের মতো কিছু একটা ব্যবস্থা করে নেব। চোখে দেখতে পাই না, তার আবার বড় বড় কথা। তুই নিজের ব্যবস্থা নিজে কি করবি রে? তোর কোনো ক্ষমতা আছে নাকি? যাই ব্যবস্থাই হোক না কেন, সবটাই আমার টাকার উপর ভর করে হবে, বুঝেছিস? তাই আমার মাথা গরম করাস না। এই বলে প্রীতম বাবু এবং তার স্ত্রী নিজের ঘরে চলে যায়, আর সুলেখা কাঁদতে কাঁদতে সোফার উপর বসে পড়ে। এভাবেই বেশ কিছুদিন কাটে। একদিন প্রীতম বাবু খুবই খুশি মনে অফিস থেকে বাড়িতে ফিরে আসে, কারণ সে নিজের মেয়ের বিয়ে দেওয়ার জন্য ছেলে দেখেছে। এই যে গিন্নি, এতদিন ধরে তোমার ঈশ্বরকে ডাকার ফল তুমি পেয়েছো, কারণ তোমার মেয়ের বিয়ের জন্য আমি একটা ছেলের সম্বন্ধ দেখেছি। আর আজকে সন্ধ্যাবেলায় তোমার মেয়েকে পাত্র শুভম আর তার পরিবার দেখতে আসবে, তাই তোমার মেয়েকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তৈরি করে রেখো, বুঝেছো? সে আবার কি কথা? তুমি ছেলে দেখলে আর সেই ছেলে আমার মেয়েকে দেখতে আসার জন্য রাজি হয়ে গেল? এই কথাটা জানার পরও যে আমাদের মেয়ে অন্ধ, তুমি ইয়ার্কি মারছো? আমার কিন্তু এরকম ইয়ার্কি মোটেই পছন্দ নয়। আমার মুখের উপর বেশি বেশি তর্ক করো না। অন্ধ মেয়ের বিয়ে নিয়ে আমি ইয়ার্কি মারতে যাবো কেন গো? আর আমি ছেলেগার তার পরিবারকে জানাইনি যে আমার মেয়ে অন্ধ। একবার মেয়েকে দেখতে আসুক, আর সুন্দরী মেয়েকে দেখলে এমনিতেই প্রেমে পড়ে যাবে। কিন্তু বাবা, এরকম মিথ্যা কথা বলে কাউকে তো ফাঁসানো মোটেই উচিত নয়। তুমি আগে থেকেই বলে দিতে পারতে যে আমি চোখে দেখতে পাই না, কারণ যেই আমাকে দেখতে আসুক না কেন সত্যি কথাটা তো জানতে পারবেই, আর আমাকে অপমান করে এখান থেকে চলে যাবে। আমি চোখে দেখতে পাই না বলে আর অপমান সহ্য করতে পারবো না বাবা। সুলেখার বাবা তার মেয়ের কোনো কথাই শুনতে চায় না। সুলেখার মা সুলেখাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তৈরি করে ফেলে, আর সুলেখার এরকম সুন্দর করে সাজগোজ দেখে মোটেই বোঝা যায় না যে সুলেখা অন্ধ। সন্ধ্যা হতে না হতেই শুভম তার পরিবারকে নিয়ে সুলেখা দেবীকে দেখতে চলে আসে, আর তাদের পাত্রীকে মোটামুটি বেশ ভালো মতোই পছন্দ হয়। সবই তো বুঝলাম, কিন্তু বড়লোকের মেয়ে, বুঝতেই তো পারছেন সংসার কি আর ভালো করে করতে পারবে? আর বিশেষ করে রান্না বান্না, আমাদের কাছে যতই টাকা থাকুক না কেন আমরা কিন্তু চাই আমাদের বৌমা যেন নিজের হাতে রান্না করুক। নতুন বৌমার জন্য আমরা কিন্তু বাড়িতে কোনো রাঁধুনি রাখতে পারবো না। না না দিদি, আপনার রাঁধুনি রাখার তো কোনো প্রয়োজনই হবে না। আমার মেয়ে অসাধারণ খাবার রান্না করতে পারে, আর বিশেষ করে চা এত সুন্দর বানায়, সেই চা খেলে আপনি তো প্রেমে পড়ে যাবেন। প্রিয়া দেবী বুঝতে পারে না যে সে নিজের অন্ধ মেয়ের প্রশংসা করতে গিয়ে নিজের জালে নিজেই ভালো মতো ফেসে যাবে। আর তার কথা শোনা মাত্রই রঞ্জিতা দেবী একেবারে বেঁকে বসে, কারণ সে এখন তার হবু বৌমার হাতে চা খেতে ইচ্ছুক হয়ে পড়ে। এর ফলে প্রিয়া দেবী এবং প্রীতম বাবু দুজনেই একেবারে ফ্যাসাদে পড়ে যায়। যাক, তাহলে তো ভালোই হলো। যাও আমার হবু বৌমা, আমাদের জন্য গরম গরম 3 কাপ চা করে নিয়ে এসো। আজকেই আমি বুঝে যাব তাহলে তুমি কেমন রান্না বান্না করতে পারো। আর চায়ের সঙ্গে গরম গরম সিঙ্গারা ভেজেও নিয়ে এসো। যাও। না মানে, এখনই চা করে খাওয়ানোর কি দরকার? আর আমরা তো খাওয়া দাওয়ার ব্যবস্থা আপনাদের জন্য করেছি। আমার মেয়ে না হয় বিয়ের পর একেবারে আপনাদেরকে চা করে খাওয়াবে। সুলেখার হবু শাশুড়ি মা কিছুতেই কারোর কোনো কথা শুনতে চায় না। সে সুলেখাকে চা করতে যাওয়ার জন্য বাধ্য করে, কিন্তু সুলেখা যেহেতু অন্ধ তাই সে সোফার উপর থেকে উঠে কোন দিকে রান্নাঘর কিছুতেই বুঝে উঠতে পারে না। এর ফলে সে হোঁচট খেয়ে সেখানেই পড়ে যায়। আর এই দেখে সুলেখার হবু শাশুড়ি মা প্রচন্ড পরিমাণে অবাক হয়। ও মা গো, এই মেয়েকে দিনকানা নাকি? কিরকম আলো ঝলমলে পরিবেশে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে কেন? আমার কিন্তু বিষয়টা মোটেই ঠিক লাগছে না। না আসলে কালকে রাত্রিবেলা আমার ভালো করে ঘুম হয়নি তো, তাই জন্য আমার মাথাটা একেবারে ঘুরে গেছে, তাই আমি পড়ে গেছি। আপনারা চিন্তা করবেন না, আমি এক্ষুনি আপনাদেরকে চা করে নিয়ে এসে দিচ্ছি। এই বলে তাড়াতাড়ি করে অন্ধ মেয়ে উঠে দাঁড়ায় এবং তার মা তাকে সাহায্য করার জন্য এগিয়ে গেলে রঞ্জিতা দেবী সেখানেও প্রশ্ন তোলে। ফলে প্রিয়া দেবী তার অন্ধ মেয়েকে সাহায্য করার জন্য রান্নাঘরে যেতে পারে না, আর সুলেখা কোনো মতে একা একা চা করার জন্য রান্নাঘরে চলে যায়। কিন্তু রান্নাঘরে গিয়ে সে চোখে কিছু দেখতে না পাওয়ায় কোথায় জল আছে, কোথায় চা পাতা আছে, কিংবা কোথায় চিনি আছে কিছুই খুঁজে পায় না। এবার আমি কি করব? বাবা মায়ের সম্মান রাখার জন্য বড় মুখ করে তো বলে দিলাম যে আমি চা করে নিয়ে আসছি, কিন্তু আমি তো কিছুই চোখে দেখতে পাচ্ছি না। আমি চা করব কিভাবে তাহলে? এই বলে অন্ধ সুলেখা কোনো মতে হাতড়ে হাতড়ে গ্যাস জ্বালায় আর জল গরম করতে বসিয়ে দেয়। কিন্তু সে জলের মধ্যে চা পাতার বদলে হাতের সামনে যা পায় তাই দিয়ে চা করতে শুরু করে দেয়। আর সুলেখার চা করা হয়ে গেলে তার মা সেই চা নিয়ে এসে সকলকে দিয়ে দেয়। আর কিছুক্ষণের মধ্যেই সেখানে কেলেঙ্কারি ঘটে। ছি ছি, এটা আবার চা হয়েছে পুরো নুনে পোড়া, তার উপর তুমি চা পাতার বদলে কি দিয়েছো দেখেছো? আমি তো তোমাকে পরীক্ষা করতে চেয়েছিলাম, আর সেটাই সত্যি হলো। তুমি অন্ধ, তাই তো? রঞ্জিতা দেবীর এমন কথা শুনে সকলে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়, কারণ তারা বুঝতে পারে না যে এই সত্যি কথা সে কিভাবে জানতে পারলো।
প্রীতম বাবু, যখন আমরা আপনার মেয়েকে দেখতে আসছিলাম তখন আপনার পাড়া প্রতিবেশীরা কানাঘুষো করছিল যে আপনারা নাকি আপনাদের অন্ধ মেয়ের বিয়ে দেবেন, কিন্তু আমি তখন বিশ্বাস করতে চাইনি। আর এখন আমি বুঝতে পারছি সত্যি আপনাদের মেয়ে অন্ধ। আর মিথ্যা কথা বলে এরকম অন্ধ মেয়েকে আমাদের ঘাড়ে আপনারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। বদমাইশ ঠকবাজ পরিবার একটা। আপনার অন্ধ মেয়েকে নিয়ে আপনারা বাড়িতে বসে থাকুন, জীবনে আপনাদের মেয়ের বিয়ে দিতে পারবেন না। এই বলে রঞ্জিতা দেবী তার পরিবারকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর প্রীতম বাবু এবং প্রিয়া দেবী একেবারে লজ্জায় পড়ে, কারণ সত্যিই তারা অন্ধ মেয়েকে মিথ্যা কথা বলে বিয়ে দিতে চাইছিল। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে, তবুও প্রীতম বাবু হার মানে না। সে প্রত্যেকবারই ছেলে পক্ষকে মিথ্যা কথা বলে নিজের মেয়েকে দেখাতে নিয়ে আসে। আর তখনই ছেলের মা যখন অন্ধ সুলেখাকে সেলাই করতে বলে, তখন সে সেলাই করতে না পেরে সুচ নিজের হাতে ফুটিয়ে ফেলে। আবার কখনো বা ছেলের মা জল খেতে চাইলে অন্ধ সুলেখা জলের বদলে তাকে সর্ষের তেল খাইয়ে দেয়। এভাবেই বারবার অন্ধ মেয়ের বিয়ে ভেঙে যায়। একদিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রিয়া দেবী যখন পেপার খুলে দেখে, তখন সে পেপারের হেডলাইন দেখে প্রচন্ড পরিমাণে অবাক হয়। অন্ধ মেয়েকে যে বিয়ে করবে সেই ছেলেকে রাতারাতি আমি বড় লোক করে দেব। আমার অন্ধ মেয়ের দাম 1 কোটি টাকা, তাই আমার মেয়ে সুলেখাকে বিয়ে করলে সেই ছেলে সঙ্গে সঙ্গে 1 কোটি টাকা উপহার পাবে। এই কি সাংঘাতিক কাণ্ড! তুমি কি করেছো? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি নিজের অন্ধ মেয়ের দাম লাগিয়ে দিলে শেষ পর্যন্ত। যে ছেলে আমার মেয়েকে বিয়ে করবে তাকে তুমি 1 কোটি টাকা দেবে? হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই শুনেছো। আর পেপারে যেটা লেখা আছে সেটা একদম সত্যি। এটা আমার বন্ধুর পেপার, আর আমি ইচ্ছা করেই বিজ্ঞাপন দিয়েছি পেপারে, কারণ আমি যে করেই হোক এই অন্ধ মেয়েকে ঘাট থেকে নামাতে চাইছি। একেবারে অপয়া মেয়ে একটা। সুলেখা পেপারের এরকম বিজ্ঞাপন নিজের চোখে পড়তে পারে না, কিন্তু এরকম বিজ্ঞাপন দেখার পর সুলেখার বান্ধবীরা তাকে ফোন করে এবং সুলেখাকে নিয়ে মজা করতে শুরু করে দেয়। এর ফলে সুলেখা প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করতে শুরু করে। ইস সুলেখা, তোর জন্য খুবই খারাপ লাগছে রে। সত্যি তোর জীবনটা কতটা কষ্টের। তোর বাবার এত টাকা, তবুও দেখ কলেজে পরীক্ষা দেওয়ার সময় তুই চোখে দেখতে পাস না বললে তোর হয়ে আমাকে পরীক্ষা দিতে হলো। আর তোর মনে আছে সেই রোহান নামে ছেলেটার সঙ্গে যখন বন্ধুত্ব হলো, তখন সেই রোহান অন্য মেয়েকে পছন্দ করে তোকে ধোকা দিয়ে চলে গেল। আর এখন তোর বাবা তোর বিয়ে দেওয়ার জন্য 1 কোটি টাকা দাম ধার্য করেছে। স্যার বাদ দি পারমিতা, আমি এখন এই বিষয়ে কোনো কথা বলতে চাইছি না। আর কলেজ জীবনের কথা তুই কেন তুলছিস? এখন কি আর কোনো কথা মনে আছে? না রে, তোর সাথে আর কোনো কথা নেই। এই শোন না, আমি অনলাইন থেকে খুব সুন্দর সুন্দর আইলাইনার আর চোখের লেন্স অর্ডার করেছি। খুব সস্তায় পাচ্ছি, ডিসকাউন্টও আছে। তুই অর্ডার করবি? পারমিতা এই কথা বলা মাত্রই সুলেখার ভীষণ পরিমাণে গায়ে লাগে। আর পারমিতা ইচ্ছে করে সুলেখাকে কষ্ট দেওয়ার জন্য এমন কথা বলে। ও সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম, তুই তো অন্ধ, তুই চোখে দেখতেই পাস না। ঠিক আছে, আমি রাখলাম, ভালো থাকিস। এই বলে পারমিতা ফোন রেখে দেয়। আর তারপর থেকে সুলেখা শুনতে পায় যে তার বাড়ির বাইরে একেবারে ছেলেদের লাইন পড়ে গেছে, কারণ 1 কোটি টাকার বিনিময়ে সুলেখাকে বিয়ে করার জন্য অনেক গরিব ছেলে রাজি হয়ে যায়। দেখেছো, আমি তোমাকে বলেছিলাম না আমার মেয়ে অন্ধতাতে কি হয়েছে। আমাদের তো টাকা আছে, আর টাকার জন্য এখন অনেক ছেলেই আমাদের মেয়েকে বিয়ে করতে রাজি হবে। তুমি তো আমার কথা শুনতেই চাইছিলে না, এখন দেখো ছেলেদের লাইন পড়ে গেছে। প্রীতম বাবু বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলেদের লাইন দেখে, আর সে প্রচন্ড পরিমাণে অবাক হয়। সে একে একে সমস্ত ছেলেদেরকে বাড়ির মধ্যে ঢুকিয়ে নিয়ে আসে, আর তারা অন্ধ সুলেখাকে বিয়ের প্রস্তাব দিতে শুরু করে, যা সুলেখা নিজের কানেও বিশ্বাস করতে পারে না। স্যার, আমি আপনার বিজ্ঞাপন থেকে সকাল থেকে আপনার বাড়ির বাইরে দাঁড়িয়ে আপনার মেয়েকে বিয়ে করার জন্য লাইন দিয়েছি। আপনি সত্যি বলছেন তো যে আপনার মেয়েকে বিয়ে করলে আমি রাতারাতি বড়লোক হয়ে যাব? কেননা দেখুন, পরে যদি আপনি আপনার কথা ঘুরিয়ে নেন তাহলে কিন্তু খুব খারাপ হবে। হ্যাঁ, আমি সত্যি কথাই বলেছি। আর ছোকরা, তুমি কি করো? তোমার বাড়ি কোথায়? বাড়িতে মা বাবা আছেন? আরে, আমি তো সারাদিন বাড়িতে বসে বসে মদ খাই আর নেশা করি, আর আমার জ্বালাতেই তো আমার মা বাবা হার্ট অ্যাটাকে মারা গেছে। ওসব কথা বাদ দিন, আপনার মেয়েকে নিয়ে আসুন এক্ষুনি, বিয়ে করে বাড়ি নিয়ে চলে যাব। আর আপনি 1 কোটি টাকা রেডি করুন। আপনার বিজ্ঞাপন দেখেই বুঝতে পারছি যে আপনি আপনার মেয়েকে ঘাট থেকে নামাতে চাইছেন। সত্যিই তো, ওইরকম অন্ধ মেয়েকে কেই বা রাখবে? চন্দনের এরকম অদ্ভুত কথা শুনে প্রীতম বাবু এবং প্রিয়া দেবী ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়, কারণ তারা নিজের অন্ধ মেয়েকে যতই অপছন্দ করুক না কেন, তবু একটা নেশাখোর ছেলের সঙ্গে কিছুতেই তারা তাদের মেয়ের বিয়ে দিতে চাইবে না। কারণ সেই ছেলে যদি তাদের অন্ধ মেয়েকে মেরে ফেলে, সেই ভয়ে তারা চন্দনকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। কিন্তু তারপর থেকে যে কটা ছেলে সুলেখাকে বিয়ে করতে আসে, তখন তাদের মধ্যে কেউ পায়ের দিক থেকে পঙ্গু হয়, আবার কেউ টাক মাথা হয়, আবার কেউ বা কানে শুনতে পায় না। তার উপরে তারা সকলেই প্রচন্ড পরিমাণে গরিব।
নিজের মেয়েকে বিয়েতে 1 কোটি টাকা দেবো, তারপর কানা খোরা ল্যাংড়া হাইটে ছোট ছেলের সাথে বিয়ে দেবো নাকি? কোনো মতেই সম্ভব না। টাকা দিয়ে যখন বিয়ে দেবো তখন ভালো ভদ্র ছেলের সাথে বিয়ে দেবো। বাবার এরকম কথা শুনে সুলেখা কিছুতেই সহ্য করতে পারে না, তাই সে একেবারে প্রতিবাদ করে ওঠে। কেন বাপি, তোমার মেয়ে তো অন্ধ, তাহলে তোমার মেয়ে যে বর জুটবে সে তো কানা খোড়া আর ল্যাংড়া হবেই, আর সে যদি কানে কম শোনে তাহলে তোমার অসুবিধা কোথায়? আমি যেমন অন্ধ তেমন আমার সঙ্গে তো কোনো স্বাভাবিক ছেলের বিয়ে হতে পারে না। তুমি তো আমাকে বিয়ে দেবে বলে আমার দাম ঠিক করে দিয়েছো, তাহলে এখন আমাকে বিয়েকে নিয়ে এরকম এক্সপেরিমেন্ট বন্ধ করতে না পারো তাহলে কিন্তু আমি সুইসাইড করব। এই বলে সুলেখা নিজেকে ঘরে বন্দি করে, আর তার বাবা মা লজ্জায় পড়ে নিজের অন্ধ মেয়ের বিয়ে দেওয়ার জন্য কিছুতেই তাকে আর জোর করে না। কিছুদিন পর সুলেখা শিক্ষিকা হিসেবে একটি ব্লাইন্ড স্কুলে অন্ধ বাচ্চাদের পড়াবে বলে শিক্ষকতার কাজে যোগদান করে, আর সেখানেই তার দেখা হয় রাজুর সঙ্গে। রাজুর সঙ্গে কিছুদিনের মধ্যে সুলেখার বন্ধুত্ব গড়ে ওঠে, আর সুলেখা জীবনের দুঃখের কথা জানতে পারার পর রাজুর ভীষণ পরিমাণে খারাপ লাগে। দেখুন, আমি আপনার জীবনের কষ্ট বুঝতে পারছি, কিন্তু বিশ্বাস করুন আপনাকে সত্যিই দেখতে সুন্দরী, তাই আপনি কি আমাকে বিয়ে করবেন? আর আপনি অন্ধ বললে আমার কোনো অসুবিধা নেই। জানেন, আমার বোনও কিন্তু অন্ধ। আমি আমার বোনকে খুব ভালোবাসি, আপনাকেও আমি অনেক সম্মান করব। আমি হয়তো আপনার বাবার মতো অত ধনী লোক নই, তবে আপনাকে বিয়ে করার জন্য আমার কোনো টাকা পয়সাও চাই না। রাজুর এমন কথা শুনে সুলেখার মন একেবারে গলে জল হয়ে যায়, কারণ এখনকার পৃথিবীতে এরকম ভালো ছেলে থাকতে পারে সেটা সুলেখা বিশ্বাসও করতে পারে না। তাই সুলেখা রাজুকে বিয়ে করতে রাজি হয়ে যায়, আর নিজের বাবা মায়ের সঙ্গে রাজুকে আলাপ করিয়ে দেয়। প্রীতম বাবু এবং প্রিয়া দেবীও এত ভালো ছেলে দেখে খুবই খুশি হয়। ফলে কিছুদিনের মধ্যেই তারা অনেক অনেক টাকা খরচা করে নিজেদের অন্ধ মেয়ের ধুমধাম করে বিয়ে দেয়, আর বিয়ের পর সুলেখা রাজুর সঙ্গে হাসি খুশি সংসার করতে থাকে।